আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের গ্রাফগুলো। ঠিক আছে, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে সূত্র পারে ঠিকই, কিন্তু গ্রাফ দেখলে তারা হচ্ছে ভয় পেয়ে যায়। কিন্তু আসলে সূত্রের থেকেও গ্রাফ যে ইজি, আজকের ক্লাসে আমরা এটাই বুঝবো। ঠিক আছে, তো দেখো, প্রথমে বয়েল এবং চার্লসের সূত্র তোমাকে জানতে হবে। এখন তুমি যদি সূত্রই না জানো, তাইলে ভাই তুমি কেমনে হচ্ছে গ্রাফগুলো অঙ্কন করবে? ঠিক আছে, এই জন্য আগে আমরা দুটি সূত্র একটু সংক্ষেপে সংক্ষেপে হচ্ছে জেনে নিই। ওকে, তো দেখো, আমি বাংলা বিবৃতিটা লিখবো, জাস্ট সূত্রটা লিখবো, বাংলা বিবৃতি আমি মুখে বলবো। ওকে, তো দেখো, প্রথমে হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে বিজ্ঞানী বয়েল কি বলছে বলতো? বিজ্ঞানী বয়েল বলছে যে যদি তুমি যদি তুমি কি করো, তাপমাত্রাকে স্থির রাখো, তাপমাত্রা স্থির রাখো এবং মোল সংখ্যা স্থির রাখো, তাহলে কি হবে? তাহলে চাপটা হচ্ছে আয়তনের, হ্যাঁ, ব্যস্তানুপাতিক হারে হচ্ছে জিনিসটা হবে। ঠিক আছে, বা হচ্ছে এই যে চাপটা কি হবে, আয়তনের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে দেখো, যদি যদি কি হয়, যদি টি এবং এন অর্থাৎ মূল সংখ্যা, হ্যাঁ, স্থির হয়, স্থির থাকে বা হয়, তাহলে কি হবে? ভিটা কি হবে? 1/p হবে, বা এভাবে লিখতে পারি যে পিটা হবে 1/v। ওকে, এই হচ্ছে আমাদের বিজ্ঞানী বয়েলের সূত্র। এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? আমরা যদি এই যে কোনটা নিয়ে, এটা নিয়ে কাজ করি, হ্যাঁ, এটা নিয়ে কাজ করি, তাহলে আমি লিখতে পারি যে ভি ইকুয়ালস টু একটা ধ্রুবক আনতে পারি এখান থেকে, কে ইন্টু 1/p। এটা তো নিশ্চয়ই জানো যে সমানুপাতিক চিহ্ন উঠালে কি করতে হবে? একটা সমান চিহ্ন আনতে হয় আর একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনতে হয়। ওকে, তো আমরা কেটাকে একটা কনস্ট্যান্ট নিলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি কে এর ভ্যালু বের করি, তাহলে কে ইকুয়ালস টু কি পাই আমি বলতো? পিভি না বলতো? এই যে কে ইকুয়ালস টু, কে দিয়ে 1 গুণ করলে কে আর পিভি। ঠিক আছে, এটা পাইলাম বলতো? ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। আচ্ছা, এখন যদি, বা এই সম্পর্কটা একটু মাথায় রাখো, এটাও কাজে লাগবে, এটাও কাজে লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখব যে আসলে আমাদের এই যে পি এবং ভি, পি এবং কি ভি না, আর কে, এই কেটা হচ্ছে মেইনলি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা মানে কি একটু আমরা জেনে নিই। ঠিক আছে, এই কনস্ট্যান্টটা মানে কি? পি আর ভি এর গুণফল। আর পি আর ভি এর গুণফলটাই কি আসলে, এটা আমরা দেখবো। একটু দেখো, কে ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি যে পি ইন্টু ভি যেহেতু, তাইলে পি মানে কি? পি মানে চাপ না? এখন আমরা, তোমরা অনেকেই হচ্ছে ফিজিক্সে পড়ছো বা ক্লাস 9-10 ফিজিক্সও ছিল যে চাপ পি ইকুয়ালস টু কি এফ বাই এ, মানে বল বাই ক্ষেত্রফল। এটা নিশ্চয়ই পড়েছো সূত্রটা। তাহলে এখানে পি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এফ বাই এ, এরপর ইন্টু ভি। ভি মানে কি? আয়তন, বলো না? আয়তন না? আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং দৈর্ঘ্য আর প্রস্থ গুণ মানে গুণফল মানে কি? ক্ষেত্রফল না? তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা লিখতে পারি। তার মানে এ ইন্টু কি লিখতে পারি? এল লিখতে পারি বা এক্স লিখতে পারি, যেটাই বলি। ঠিক আছে, এ ইন্টু এক্স। তাহলে এ ইন্টু এক্স লিখলাম কি আমি আয়তনের জায়গায়। ওকে, আয়তনের জায়গায় দেখো এ এ কাটা, এ কাটা, তাহলে কি থাকলো? এফ এক্স। এবার বলো এফ এক্স মানে কি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এটা কি নিশ্চয় পড়ে আসছো ফিজিক্সে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফ এস। না পড়লে তোমাদের সালমান ভাই তোমাদেরকে পড়াবে। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফ এস। আমরা জানি কাজ ইকুয়ালস টু বল ইন্টু সরণ। তাহলে দেখো, এক্সটা কি? সরণ, এফটা কি? বল। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? ডাব্লিউ লিখতে পারি। তার মানে আমাদের কেটা যেটা, এই যে কে, এটা আসলে কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, কাজ বোঝাচ্ছে, বুঝছো? মানে একক চাপে একক আয়তনে একক চাপে যতটুকু কাজ হয়, এটাই হচ্ছে কি আমাদের কে, এক জুল কাজ। ঠিক আছে, আশা করি কে সিগনিফিকেন্সটা তোমরা বুঝছো। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমাদের কেটা এখানে মেইন জিনিস না, আমরা দেখবো হচ্ছে এই জিনিসটা। ওকে, দেখো, ভি ইন্টু, এই যে ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p, এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করবো। ওকে, তো দেখো, আমি যদি একটা গ্রাফ আঁকি, এই যে দেখো, ছক কাগজ নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, সরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখন দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কি মূলবিন্দু না? মূলবিন্দু 0 0 0 0। আচ্ছা, এখন ভি, এই যে দেখো, এই ভিটাকে যদি আমি ওয়াই অক্ষে নিই এবং 1/p এটাকে যদি আমি কি নিই? এক্স অক্ষে নিই, 1/p নিলাম। খেয়াল রাখি 1/p কে আমরা কি লিখতে পারি? এটাও লিখতে পারি যে পি ইনভার্স, পি ইনভার্স কে আমরা কি নিলাম? এক্স অক্ষে নিলাম, এবং ওয়াই অক্ষে নিলাম কাকে? ভি কে। ভি কে নিলাম ওয়াই অক্ষে, এবং পি ইনভার্স কে নিলাম কোথায়? এক্স অক্ষে, বা 1/p কে এক্স অক্ষে নিলাম। তাহলে দেখো, এখন ভি এর জায়গায় আমি চাইলে কি লিখতে পারি বলো তো? এখানে মনে মনে ওয়াই লিখতে পারি ইকুয়ালস টু কে। এই যে দেখো, কে, এটাকে আমি মনে মনে ধরো এম ধরলাম, এটা একটা কনস্ট্যান্ট এম। আর এই যে 1/p, এটা মানে কি? এক্স অক্ষে আছে যেহেতু, তাহলে এটা ধরো এক্স। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু কি? এম এক্স। এই যে এবার তুমি আমারে বলো, ম্যাথমেটিক্সে কি তোমার আসাদ ভাই এটা পড়াইছে যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স? এটা
কিসের সমীকরণ বলতো? এটা তো ম্যাথমেটিক্সের জিনিস, গণিতের জিনিস। y = mx, এটা কি? এটা হচ্ছে আসলে আমাদের মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমরা জানি যে একটা সরল রেখার সমীকরণ কি হইতে পারে, আদর্শ সমীকরণ, সেটা হচ্ছে y = mx + c, mx + c, এটা হচ্ছে একটা আদর্শ সরল রেখার সমীকরণ। ঠিক আছে, যখন c বা ছেদাংশ, c মানে হচ্ছে কি y অক্ষ থেকে ছেদাংশ, যে ছেদ করা অংশ যেটা, এই সিটা যখন জিরো হয়, তখন y কি হয়, mx হয়। আর এই y mx মানেই হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি বলছি বলো তো? মূল বিন্দুগামী, একটু লিখে নাও, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বুঝছো? সরলরেখা সমীকরণ, ওকে। মূল বিন্দুগামী সরলরেখা যেহেতু সমীকরণ, তার মানে কি, এটা বুঝতেই পারতেছো, এটা মূল বিন্দু দিয়ে যাবে। গামী মানে কি, আমি বললাম 3,2 বিন্দুগামী, তার মানে কি, এটা এই বিন্দু দিয়ে যাবে, মানে সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দু মানে কি, মূল বিন্দু 0 0, আমরা জানি, তাহলে এটা 0 0 দিয়ে যাবে। তার মানে হচ্ছে এই জিনিসটা এরকম হবে, তাই না? এরকম হবে। এই যে সরলরেখাগুলো কি হবে, এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, এরকম হবে, কথা কিন্তু ঠিক। কিন্তু একটু ঝামেলা আছে, বুঝছো? একটু ঝামেলা আছে। ঝামেলাটা কোন জায়গায়, বুঝছো? ঝামেলাটা হচ্ছে মেইনলি এই যে বলছি যে মূলবিন্দুগামী হবে, আসলে কিন্তু মূলবিন্দুগামী হওয়ার কথা। এই যে সমীকরণ অনুযায়ী y = mx মিলছে, মূলবিন্দুগামী হওয়ার কথা, কিন্তু এখানে মূলবিন্দুগামী হবে না। এরকমই হবে, তবে মূল বিন্দু দিয়ে যাবে না সে। কেন যাবে না বলো তো? আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, মূলবিন্দুগামী যদি হয়, এই যে মূলবিন্দু মানে কি 0,0 না, 0 0, এই 0 0 যদি হয় তাহলে 1/p = কি হবে, 0 হবে। দেখো তো বলো তো, 1/p কি হবে, 0 হবে। অথবা আমি যদি এভাবেও চিন্তা করি, ধরো তুমি যদি এই অক্ষে, হ্যাঁ কথার কথা, ধরো তুমি এই অক্ষে নিলা পি, আর এই অক্ষে নিলা 1/v, এরকমও তো হইতে পারে না? অবশ্যই পারে। 1/v নিলা, হইতে পারে। বা এখানে তাইলে 1/v = কি হবে, তখন 0 হবে, 0 হবে না? তাহলে v = কত হবে বলতো? ইনফিনিটি, হয়ে গেল না? তুমি কি বুঝছো এখানে আমি কি করছি? এখানে আমি পি দিয়ে যদি দেখাই, তাহলে তুমি জিনিসটা হয়তো একটু কনফিউজ হইতে পারো, বাকি পি দিয়ে হইলে হয়। দেখো, এই দেখো, হয় 1/v = 0 হবে, নাহলে 1/p = 0। কারণ কি, আমরা দুইটাই লিখতে পারি, শক্ত দুইটা হবে, কারণ সত্য দুইটাই তো সঠিক। এই যে ভিটা পি এর ব্যস্তানুপাতিক, পিটা ভি এর ব্যস্তানুপাতিক, এটা যে কথা, এটা তো একই কথা রে ভাই, এক কথা না, সেম কথা। তাইলে দেখো 1/p = 0 মানে কি, p = ইনফিনিটি। আর 1/v = 0 হলে v = হবে, যে কোনো একটা হবে, ওকে। তাহলে দেখো, v কি ইনফিনিটি পসিবল বলো তো? আয়তন, কোনো বস্তুর আয়তন কি অসীম হইতে পারে? পারে না তো। বা কোনো বস্তুতে তুমি কি অসীম চাপ দিতে পারবা? পারবা না, বুঝছো? চাপ অসীম দিতে পারবা না, জিরো চাপ দিতে পারবা, ঠিক আছে, অসীম চাপ দিতে পারবে না, বা আয়তন অসীম হইতে পারে না, এই জন্য এটা মূলবিন্দুগামী হবে না। মাথায় রাখবা, এটা কি হবে না, মূলবিন্দুগামী হবে না। মূলবিন্দু দিয়ে গেলেও এটা মূলবিন্দুগামী হবে না। তাহলে চিত্রটা কিরকম হবে বলো তো এবার? চিত্রটা কিরকম হবে? তাহলে এটা হচ্ছে পি, হ্যাঁ পি। চিত্রটা কিরকম হবে? চিত্রটা এরকমই হবে, তবে এরকম যাবে না, সরলরেখার মতোই হবে। এই যে এখান দিয়ে, এই জন্য আমরা ডট ডট দিব, বুঝছো? এই যে ডট দিব, এভাবে কি দিব, ডট দিব। এই ডট দ্বারা কি বোঝাচ্ছে এটা মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে না, মানে 1/v = 0 হবে না, ওকে। আশা করি বুঝছো। এবার দেখো, এখানে মেনলি যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে, এই যে তুমি রেখাগুলো পাইছো না, এগুলো কিসের রেখা জানো? এগুলো হচ্ছে তাপমাত্রা রেখা। এক একটা কেসে এক একটা তাপমাত্রা। এখানে কিন্তু অনেকগুলো গ্রাফকে কিন্তু আমি একটা ছকের ভিতরে রাখছি। এটা একটা গ্রাফ, এই রেখাটা নিয়ে একটা গ্রাফ, এই রেখা নিয়ে একটা গ্রাফ, এই রেখা নিয়ে একটা গ্রাফ। আমি যদি এগুলোর নাম দিই, ধরো এটাকে দিলাম T1 তাপমাত্রায়, T2, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4, হতে পারে তো? অবশ্যই পারে। এখানে মেইনলি যে জিনিসটা অ্যাডমিশন পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই যে T1 T2 এবং T3 T4 এর মধ্যে ক্রমটা কি, মানে হচ্ছে কোনটা বড় কোনটা ছোট, এটা হচ্ছে মেইনলি পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এটা দেখার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা টান দিব, লম্বা করে একটা টান দিব, ঠিক আছে। টানটা কি, মানে হচ্ছে একটা সরলরেখা, এই দেখো এই বরাবর দিয়ে একটা টান দিলাম। তাহলে দেখো এখানে কয়টা পয়েন্ট সৃষ্টি হয়েছে, 4টা পয়েন্টের কিন্তু সৃষ্টি হয়েছে এখানে, দেখছো? এখানে কিন্তু 4টা পয়েন্ট সৃষ্টি হয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এখন 4টা পয়েন্ট যদি সৃষ্টি হয়, আমরা দেখবো তাপমাত্রা কোথায় বেশি, এখন মাথায় রাখবা, আমরা একটু পরেই চার্লসের সূত্র দেখবো, ঠিক আছে। চার্লসের সূত্র শিখবো, এটা যে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক কি টি, মানে হচ্ছে ভি যদি বাড়ে
টিও কি হবে বাড়বে, ভি যদি কমে টিও কি হবে কমবে, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। তার মানে হচ্ছে ভি সমানুপাতিক টি মানে কি, ভি বাড়লে টি বাড়বে, ভি কমলে টিও কমবে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো তো এখানে কোনটা, হ্যাঁ এই যে আঁকলাম, এখানে কোনটার ভি বেশি? আচ্ছা, ভি দিয়ে করবা না পি দিয়ে করো, পি দিয়ে করো, পি দিয়ে করলে সহজ হবে আরো। দেখো এই যে সবচেয়ে বেশি পি কার বলো তো? এই টি ওয়ানের পি বেশি না? এরপর এটা কার বলো তো? টি টু এর পি, এটা হচ্ছে টি থ্রি এর পি, এই যে যেহেতু এই অক্ষে কি আছে পি আছে, আর টি ফোর এর পি কোথায়? এই যে এটা। তার মানে এটা হচ্ছে টি ওয়ানের পি, এটা হচ্ছে টি টু এর পি, এটা হচ্ছে টি থ্রি এর পি, এটা হচ্ছে টি ফোর এর পি। আচ্ছা, এটা বুঝছো আশা করি। এবার দেখো, একটু আগে আমরা কি শিখছি? পি ব্যস্তানুপাতিক হচ্ছে ওয়ান বাই ভি, বা ভি মানে সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই পি, ঠিক আছে? এটাও শিখলাম একটু আগে, ঠিক আছে? এটাও শিখলাম। মানে হচ্ছে ভি এবং পি কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে বুঝো, মানে হচ্ছে ভি যদি বাড়ে পি কি হবে কমবে, পি যদি বাড়ে ভি কি হবে কমবে। ওকে, মানে একটা একটা উল্টা, একটা একটা উল্টা। তাহলে দেখো এই টি ওয়ানের জন্য পি কি বেশি, সবচেয়ে উপরে আছে, কয়েক উপরে থাকা মানে কি এটার জন্য বেশি। তার মানে টি ওয়ানের কি পি বেশি, পি বেশি মানে কি টি ওয়ানের ভি কম, টি ওয়ানের কি ভি কম, ভি কম মানে টিও কম, বুঝছো? এই টি ওয়ানের দেখো আবার বলতেছি, টি ওয়ানের পি বেশি, পি বেশি, পি যদি বেশি হয় কি হবে? ভি কম হবে। আর ভি কম মানে কি টিও কম, ভি কম মানে টিও কম, যেহেতু টি আর ভি আমার সমানুপাতিক, বুঝছো? আচ্ছা আচ্ছা, একটু আমি আরো ক্লিয়ারলি এটা বুঝাই, একটু ওয়েট, ওই চিত্রটা আবার আঁকতেছি। দেখো এখান দিয়ে এটা একটু হিবিজিবি হয়ে গেছে অবস্থা। দেখো আমি আগে কি কি তোমার বলছি ভি সমানুপাতিক টি, মানে ভি বাড়লে টিও বাড়বে, ভি কমলে টিও কমবে, এটা বললাম। এরপরে বললাম পি সমানুপাতিক ওয়ান বাই ভি, হচ্ছে ভি কমলে পি বাড়বে, এরপরে ভি বাড়লে পি কমবে। ওকে, আচ্ছা এটা বললাম। এরপরে চিত্র আঁকলাম। দেখো চিত্রগুলো ছিল এরকম, দেখছো এরকম ছিল, টি ওয়ান, টি টু, টি থ্রি, টি ফোর। ওকে, এই যে আমি একটা রেখা আঁকলাম। এখানে দেখো এই পয়েন্টে এটা যদি পি হয়, এটা যদি ওয়ান বাই ভি হয়, ওকে, এই পয়েন্টে কি পি বেশি না? পি বেশি, পি ম্যাক্স। আর এই পয়েন্ট যেটা, এই পয়েন্ট, এই পয়েন্টে কি পি মিনিমাম, পিটা কি মিনিমাম সবচেয়ে কম। এরপর এই পয়েন্টে আরেকটু বেশি, এটা থেকে বেশি, এই যে এটা যে আমি যখন বললাম পি থ্রি, এটা পি ফোর, এটা পি ওয়ান। আর এই পয়েন্ট যেটা, এটা হচ্ছে পি টু, বুঝছো? পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর। ওকে, এই দেখো টি ওয়ান তাপমাত্রার জন্য আমি পি ওয়ান চাপ পাইছি, এটা হচ্ছে সর্বাধিক চাপ, ম্যাক্সিমাম। যেহেতু এখানে পি আছে দেখো, বা শুধু পি না, এই জন্য বোঝা যাচ্ছে এটা ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, এটা যদি ম্যাক্সিমাম হয়, আমি বলতেছিলাম এটা যে পি ওয়ান যদি ম্যাক্স হয় তাহলে ভি কত হবে? পি ওয়ানের ভি ওয়ান কত হবে? এখানে ভি ওয়ান, ভি ওয়ান কি হবে? মিনিমাম হবে, কারণ পি ওয়ান যদি ম্যাক্স হয় ভি কত মিনিমাম হবে, কারণ ব্যস্তানুপাতিক, এই যে একটা বাড়লে একটা কমবে, বুঝছো? পি টু কি হবে? থেকে এর থেকে কি হবে কম না বেশি বলতো? এটা কম না বেশি হবে? এর থেকে কি হবে বেশি হবে একটু। দেখো এই যে টি টু, টি টু এরপরে কি পি আর একটু কম না, তাহলে ভি কি হবে? আর একটু বেশি হবে, আর একটু কি হবে বেশি হবে, মানে মিনিমাম থেকে একটু বেশি। ভি টু কি হবে? মিনিমাম থেকে একটু বেশি। এবার ভি থ্রি কি আর একটু বেশি, বুঝছো? আর একটু বেশি। এবার ভি ফোর কি সব থেকে বেশি হবে, ভি ফোর। এর পি মিনিমাম, পি সবচেয়ে কম, এর পি কি সবচেয়ে কম, সবচেয়ে কম হলে ভি কি হবে? সবচেয়ে বেশি হবে, কারণ ব্যস্ত হবে, বুঝছো? তাহলে আমি যদি ভি এর ক্রম করি, ভি এর ক্রম কি হবে বলো তো? ভি এর ক্রম হবে ভি ওয়ান সবচেয়ে বেশি, এরপর ভি টু, এরপর কি হবে? সরি, ভি ওয়ানটা সবচেয়ে কম, বেশি কেন লিখছি, সরি। দেখো সবচেয়ে বেশি কার? ভি ফোর, ভি ফোর, এরপর ভি থ্রি, এরপরে কি হচ্ছে ভি টু, এরপর হচ্ছে ভি ওয়ান। এটা হচ্ছে কি আমার আয়তনের ক্রম, ঠিক আছে? এটা হচ্ছে কি আয়তনের ক্রম। এখন যদি আয়তনের ক্রম থেকে আমি কি করি, আমার বের করতে বলছে কি তাপমাত্রার ক্রম। এখান থেকে আমি কি করবো? তাপমাত্রার ক্রমটা বের করবো। দেখো তাপমাত্রা আর আয়তন কি সেম না বলো তো? তাপমাত্রা যে কথা, আয়তনটা একই কথা, একই কথা না, মানে সেম আর কি। এই যে এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে কি হবে? এটা বাড়বে না? তাহলে ভি এর ক্রম যদি এটা হয়, টি এর ক্রম সেম। তাহলে এভাবে লিখতে পারবো যে টি ফোর হবে কি সবচেয়ে বেশি, এরপর টি থ্রি, এরপর টি টু, এরপর কি টি ওয়ান। এই যে এটা বেশি আসে। ওকে, মাঝে মাঝে ভি এর ক্রম চাই, এটা মাথায় রাখবে, ভি এর ক্রম এটা, টি এর ক্রম এটা। ওকে,
আশা করি হচ্ছে তুমি কি বুঝছো, বয়েলের গ্রাফসটা বুঝছো। এবার আমি চার্লসের গ্রাফে যাবো। দেখো বয়েলেরটা একটু কনফিউজিং, তবে এই যে চার্লসেরটা আরো সহজ। চার্লস, এখন চার্লসের সূত্রটা আগে বুঝতে হবে তোমাদের। চার্লসের সূত্র কিন্তু আমি লিখে দিছি, সূত্র আগে কিন্তু কি লিখে দিছি। আমি বলছি না ভি সমানুপাতিক টি, মানে হচ্ছে আয়তন যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে, এটাই সূত্র। তাহলে লেখো একটু চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এরপর আমরা গ্রাফ দেখবো। এখন চার্লসের সূত্রে উনি বলছে যে যদি তুমি চলক কয়টা, চলক মাথায় রাখবে, এখানে গ্যাসের ক্ষেত্রে চলক হচ্ছে চারটা না, ভি টি পি আর হচ্ছে এন, ঠিক আছে? আয়তন, তাপমাত্রা, চাপ এবং কি মূল সংখ্যা। তাইলে এখানে কি এই যেহেতু ভি আর টি চলক, তাহলে এই দুটো কি হবে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে পি এবং এন যদি স্থির থাকে, এন যদি কি থাকে, স্থির থাকে, তাহলে ভি সমানুপাতিক টি। বিজ্ঞানের চার্লস এটাই বলছে। ওকে, এটা হচ্ছে চার্লসের সূত্রের সহজ রূপ। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে ভি বাড়লে, ভি যদি বাড়ে টি কি হবে, কমবে, সরি কমবে না, বাড়বে, যেহেতু সমানুপাতিক। ভি কমলে টিও কমবে। ওকে, আচ্ছা, এবার আমরা ভি ডি এস কি করবো, গ্রাফ দেখবো। ভি ভার্সেস টি, ভি ভার্সেস কি টি, এটা হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0, মূল বিন্দু 0 0। তাইলে আমাদের কি, এই যে আমরা ভি সমানুপাতিক টি, এখান থেকে একটা সম্পর্ক নিয়ে আসতে পারি। দেখো ভি সমানুপাতিক টি আমি যদি কনস্ট্যান্ট একটা লিখি, তাহলে কে ইন্টু টি হবে, কে ইন্টু টি। আচ্ছা দেখো ভি কে কোথায় আছে, ওয়াই অক্ষে আছে, এই যে এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, তাহলে এই জায়গায় আমি ওয়াই লিখতে পারি, এটাকে আমি ধরতে পারি, আর এক্স অক্ষে কি আছে, টি আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এই যে আবার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দেখছো আবার কিন্তু চলে এসেছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কিন্তু এটা কি মূল বিন্দুগামী হবে বলো তো? আগেরটা তো হয়েছিল না, এখন কি এটা হবে না হবে না বলো তো? এটা হবে না হবে না, মূল বিন্দুগামী হবে? এটাও কিন্তু হবে না মূল বিন্দুগামী। কেন হবে না? দেখো এই যে ভি, হ্যাঁ ভি, আচ্ছা ভি যদি দেখো, ভি কি জিরো হওয়া পসিবল? ভি কি জিরো হওয়া পসিবল? পসিবল না তো। তাপমাত্রা জিরো হইতে পারে, কিন্তু ভি তো জিরো হওয়া পসিবল না। যদি তুমি এই যে এখানে এই যে মূল বিন্দুগামী দাও, দেখো তো এভাবে যদি যায় জিনিসটা, এই রেখাগুলো যদি এভাবে যায়, তাহলে তো ভি জিরো হচ্ছে। আচ্ছা কোনো বস্তুর আয়তন জিরো হয়, তাহলে তো বস্তুটাই থাকবে না, বুঝো নাই? আয়তন জিরো হইতে পারে? পারে না তো, এটা পসিবল না, এটা ভি জিরো হওয়া পসিবল না। এটা যদি পসিবল না হয়, তাহলে আমাদের এই রেখাগুলো মূল বিন্দুগামী হবে না। এই যে মানে ভি জিরো হওয়া মানে তো মূল বিন্দুগামী হওয়া মানে তো ভি জিরো, এই যে জিরো থেকে শুরু হওয়া, জিরো থেকে শুরু হওয়া, বুঝো না? যেহেতু ওয়াই অক্ষে ভি আছে, তাইলে কি হবে না, এটা কিন্তু পসিবল না, ভি জিরো হওয়া কি না, পসিবল না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই রেখাগুলো কি হবে না, আমাদের মূল বিন্দুগামী হবে না। আলটিমেট এই যে এটা হবে এরকম আগেরটার মতোই। ওকে, মূল বিন্দুগামী হবে না, তবে আমরা ডট দিয়ে বোঝাবো যে এটা মূল বিন্দুগামী হচ্ছে না, কিন্তু মূল বিন্দুগামী এরকম সরলরেখার মতোই হবে। ওকে, শুধু মূল বিন্দু দিয়ে যাবে না এটা, ঠিক আছে? এবার আমরা দেখবো এখানে প্রেশার, চাপ। হ্যাঁ, এটা যদি হয় ধরো P1, এটা যদি P2 হয়, এটা যদি P3 হয়, তাহলে প্রেশারের ক্রমটা আমরা দেখবো। এই জন্য আবার কি করবো, একটা লম্বা লাইন, আবার কি করবো, একটা লম্বা লাইন এনে নেবো। ওকে, দেখো এবার আমরা জাস্ট, এটা আরো সহজ, এটা একদমই সহজ। দেখো ভি এর সাথে কি করবো, সম্পর্ক, পি এর সম্পর্ক দেখবো। দেখো তো এটা কি, এটা P1 এর জন্য V1, এই যে ওয়াই অক্ষে V1, এটা P2 এর জন্য এই যে V2, কোথায়, এখানে, এটা V2, ঠিক আছে? এই P3 এর জন্য V3 কোথায়, এইটা। ওকে, তো দেখো এবার আমরা বল P1টা কি এখানে ম্যাক্স না, P1টা কি ম্যাক্স না, ম্যাক্স না, P1 আমরা তো P এর ক্রম দেখবো, সরি V1টা কি ম্যাক্স না বলো তো? V1টা ম্যাক্স না? অবশ্যই ম্যাক্স, এই যে সবার উপরে আছে, ওয়াই অক্ষ উপরে আছে, তার মানে কি এটা ম্যাক্স। এবং V2টা কি এর থেকে কম, কম, V3 কি সবচেয়ে কম মানে মিনিমাম। দেখো তো এটা মাঝামাঝি আছে আর কি, V2 মাঝামাঝি, এটা ম্যাক্স, এটা মিনিমাম। তাহলে এখানে যদি আমি ভি এর ক্রম করি, ভি, তাহলে ভি এর ক্রম কি হবে, ভি এর ক্রম V1 সবচেয়ে বড় হবে, এরপর V2, এরপর V3, এটা হচ্ছে কি আমাদের ভি এর ক্রম, মানে আয়তনের ক্রম। এবার আয়তনের ক্রম যদি এটা হয়, চাপের ক্রম কি হবে তুমি আমরা বলো, চাপের ক্রম কি হবে তুমি বলো? ভি এবং পি পরস্পর কি শিখছি, কই সূত্রটা কই, ও একটু আগে মুছে ফেলছি। এই যে ভি সমানুপাতিক 1/p, একটু আগে তো শিখলাম। এখানে বয়লের সূত্র, বয়ল কি বলছে, আয়তন আর প্রেশার কি ব্যস্তানুপাতিক। ওকে, তাইলে এটা যদি হয় আমাদের আয়তনের ক্রম, তাইলে প্রেশারের ক্রম ঠিক উল্টা হবে। ঠিক উল্টা মানে হচ্ছে এখানে V1 বেশি, তার মানে এখানে কি হবে, P3 বেশি হবে।
মানে P1টা কম হবে সবচেয়ে। P1 যেহেতু V1 যেহেতু এখানে বেশি, এখানে P1 কম হবে। আর V2 আর P2 মাঝখানে আছে, সমস্যা নেই। আর এখানে V3, এটা যেহেতু কি সবচেয়ে কম, তাহলে এখানে B3 হবে কি সবচেয়ে বেশি। এই যে ক্রম হয়ে গেছে, দেখছো? এটা হচ্ছে চাপের ক্রম। এটা আসে পরীক্ষায়, এটা আসে মাঝে মাঝে, এটাও যায়। ঠিক আছে, আশা করি হচ্ছে তুমি এই যে ভয়েলস এবং চার্লসের সূত্র বুঝছো, এবং এই যে ক্রমর যে ঝামেলাগুলা, যেটা বেশি বেশি অ্যাডমিশনে আসে, এটাও তুমি ক্লিয়ার হইছো। এই বলে হচ্ছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।